That's gone up in the air. It's the first one that's gone down. First wicket taken in the deep. টি-20 বিশ্ব আসরে সুপার 10-এর দ্বার প্রান্তে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 12 ওভারে ওমানের টার্গেট 120 রান। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 17 রান করলেন তামিম ইকবাল। It's a full toss, gets it into the gap, and that's a magnificent innings. He absolutely is loving every moment of it, jumping up in the air. মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে জয়ের জন্য 12 ওভারে 120 রানের টার্গেটে ব্যাট করছে ওমান। টস হেরে আগে ব্যাট করে তামিমের সেঞ্চুরিতে 2 উইকেটে 180 রান সংগ্রহ করে বাংলাদেশ। দর্শক চলুন এই মুহূর্তে সরাসরি দেখে আসি সেই ম্যাচের কিছু মুহূর্ত। The coach Chandika Hatharasinghe has been saying it over again. The result go your way. There's fantastic performances from Tamim Iqbal, but there is still room for improvement. I think that's what he reminds the player over and over again, that yes, you've done your job. Yet a couple of players have played their part, but there's certainly few more who could have played a much better part. Yes, he's played beautifully. It's just the beginning. The real tournament starts from the when they go and play the Super 10s. So it's important that they go into a good mindset, and obviously that result. দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশ এবং ওমানের ম্যাচের মধ্যকার কিছু মুহূর্ত। বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে রয়েছে এবং ধর্মশালা এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ। তার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। রোজ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি চলে আসছে। এই জয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশ এখন সুপার 10-এ কোয়ালিফাই করলো। বাংলাদেশ সুপার 10-এ আসলে মূল লড়াইটা সেখানেই শুরু হবে। আসলে আইসিসি যে নিয়মের বেড়াজাল করেছিল তাদের বাণিজ্যিক লভ্যাংশ লাভের জন্য আসলে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই বলা হয়ে থাকে, যারা আমরা ক্রিকেটের সাথে খুব কাছ থেকে ক্রিকেটটাকে জানি শুনি, তারা এমন অনেক বিশ্লেষকই বলছেন আসলে ক্রিকেটটাকে বাণিজ্যিকরণের জন্য আসলে টি-20 বাছাই পর্ব একটা ফরম্যাট করেছে আইসিসি। তবে ক্রিকেটে এলিট পরিবারের সদস্য হওয়ার পরও যে বাংলাদেশকে আসলে বা জিম্বাবুয়েকেও বাছাই পর্ব খেলতে হচ্ছে, এটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে উঠলো। এই জন্য বিশেষ করে বাংলাদেশে যে ধরনের পারফরমেন্স করেছে, বাছাই পর্বে 3 ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে। যেমন আইসিসি সহযোগী দেশ ওমান কিন্তু পাত্তাই পেল না বোলিং এ, না ব্যাটিং এ, ফিল্ডিং এ। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। সবকিছু মিলে আসলে এই বিষয়টা একটু ভারী হয়ে উঠেছে ক্রিকেটে। বাণিজ্যিকীকরণ করতে গিয়ে আসলে টেস্ট ক্রিকেটের দলগুলোর সাথে আসলে বৈষম্য শিকার হচ্ছে, এমনটা অনেকেই মন্তব্য করছেন। তো যাই হোক, রিচার্ড, আসলে বাংলাদেশ এখন জয়ের খুব কাছাকাছি, বড় ব্যবধানে জিতবে বাংলাদেশ এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলে সুপার পর্বে খেলবে। আর একটা বিষয় রিচার্ড, তামিমের কথা না বললেই নয়। আপনি দেখেছেন তামিম দুর্দান্ত ব্যাটিং করেছে, মন্ত্রমুগ্ধকর ব্যাটিং। আসলে 63 বলে 103 রানের অপরাজিত ইনিং, যাকে বলে আদর্শ টি-20 ফরম্যাটের ব্যাটিং, সেটাই কিন্তু তিনি করেছেন। আসরের শুরু থেকে কিন্তু তামিম অসাধারণ পারফরমেন্স করেছেন এবং আসরে এখন পর্যন্ত কিন্তু তামিম বাছাই পর্বে যেগুলো ম্যাচ হয়েছে সবার মাঝে কিন্তু তামিম শীর্ষ রান সংগ্রাহক। এর বাইরে কিন্তু ভালো ব্যাট করেছেন সাব্বির রহমান। তবে এখনো আমরা যেটা দেখেছি 3 ম্যাচে, সে কি মনে হয়েছে ব্যাটে বল টাইমিং হচ্ছে না সৌম্য সরকারের, যার রানে ফেরাটা খুবই জরুরি। যেমন মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক বলছিলেন কিন্তু এই 3টা ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই যে আসলে এই জায়গায় কন্ডিশনের একটা বিপরীতমুখী ব্যাপার আছে। পাশাপাশি বাংলাদেশের জন্য আদর্শ প্রস্তুতি হবে। কিন্তু বাংলাদেশের জন্য আসলে প্রস্তুতি হয়ে উঠলো, বোলাররা ভালো বল করার সুযোগ পেয়েছে, কিন্তু ব্যাটসম্যানদের জন্য আসলে এখনো কিছু ব্যাটসম্যানের রানে ফেরাটা জরুরি। বিশেষ করে সাকিব আসলে তার যে ধরনের ব্যাটিং করেন ওই টিউনে এখন সাকিব আসেন নাই, মুশফিক রানে ফেরেন নাই, সৌম্যর রানে ফেরাটা জরুরি। সৌম্য যে ধরনের ব্যাটিং করে, আসলে সৌম্য যে ধরনের ব্যাটিং করেন আসলে টি-20 ফরম্যাটের জন্য তাকে খুবই জরুরি, সেজন্য তার রানে ফেরাটাও জরুরি ছিল। পরবর্তী সুপার 10-এ আসলে তার আত্মবিশ্বাস কাজ করতে to take on the big guns. What a marvelous knock, magnificent knock, the first person from Bangladesh to get it.
under in a T20 format. You know, they've come from a long way from home, but they would be quite pleased to see Oman getting into the game where it mattered, not just for Bangladesh, but also for Oman. Yeah, it's been a marvelous 12 months for the Oman team. আশাই করা যেতে পারে রিচার্ড, ফিরছে আপনার কাছে। দর্শক, বাংলাদেশ দল ওমানকে 54 রানে হারিয়ে সুপার 10-এ জায়গা করে নিয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলো। অর্থাৎ বাংলাদেশ কিন্তু একটা শক্তিশালী গ্রুপে পড়েছে এবং বাংলাদেশ এই সুপার 10-এ যাওয়ার আগে গ্রুপ এ থেকে, প্রথম পর্বে গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 10-এ জায়গা করে নিল। সহকর্মী হুমায়ুন কবির রোজ ধর্মশালা থেকে জানাচ্ছিলেন আমাদের সবশেষ খবরাখবর। পাশাপাশি আমরা সরাসরি দেখছিলাম বাংলাদেশ এবং ওমানের মধ্যকার ম্যাচটি। বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল কথাটির যথার্থতা আবারও প্রমাণ করলেন এই টাইগার হার্ড হিটার। প্রথম বাংলাদেশি হিসাবে 1000 রানের মাইল ফলক স্পর্শ করলেন তিনি। সেই সাথে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে প্রথম টাইগার ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরিও করেছেন চট্টগ্রামের ছেলে তামিম। তামিমের রেকর্ডে ভরা সেই ইনিংসের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে একের পর এক রেকর্ডের জন্ম দেয়া সাকিব আল হাসান যদি হন বাংলাদেশের প্রাণ, তাহলে তামিম ইকবাল সেখানে হৃৎপিণ্ড। ব্যক্তিগত জীবনে এই দুই বন্ধু দেশের হয়েও যেন প্রতিযোগিতায় নেমেছেন, কে কার আগে কোন রেকর্ডটাই বা গড়বেন। তামিম সাকিবের সেই প্রতিযোগিতাকে চিত্রপটে সাজালে বলতেই হবে ধর্মশালায় তামিম যেন মঞ্চস্থ করলেন সেই চিত্রপটের একটি দৃশ্য। ঠান্ডা মেজাজে ধীর গতিতে ব্যাটিং শুরু করা তামিমের রুদ্রমূর্তি টের পেল ওমানের বোলাররা। তামিম ঝড়ে এমনই তুলোধুনো হলো আইসিসি সহযোগী দেশটি, হয়তো এই দৃশ্যটি তারা ভুলে যেতে চাইলেও পারবেন না। তবে ওয়ার্ল্ড টি20-র এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন তামিম। প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেন অপরাজিত 83 রানের চমৎকার এক ইনিংস। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে করেন 47 রান। প্রথম বাংলাদেশি হিসেবে 1000 রানের ক্লাবে যোগ দিতে তামিমের প্রয়োজন ছিল 11 রান। ওমানের বিপক্ষে সুপার 10-এ ওঠার ম্যাচে শুরুটা মন্থর হলেও কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি আসে পঞ্চম ওভারে। লাল চেতার পঞ্চম ওভারে তৃতীয় বলে 1 রান নিয়ে বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে 1000 রানের খাতায় নাম লেখান এই হার্ড হিটার ওপেনার। এর পরের গল্পে তামিমের ব্যাট যেন আরো খাপখোলা তলোয়ার। মাত্র 35 বল খেলে তুলে নেন টি20 ক্যারিয়ারের প্রথম 50। সেখান থেকে সেঞ্চুরির পথে ওমানের বোলারদের ওপরে চালালেন বুলডোজার। হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর সেঞ্চুরির জন্য মাত্র 25টি বল খরচ করেন তামিম। ইনিংসের 19তম ওভারে ওমানের বোলার বেলাল খানের করা তৃতীয় বলটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের জন্য স্মরণীয় করে রাখলেন তামিম ইকবাল খান। লাল সবুজদের হয়ে গেলেন টি20 ফরম্যাটের প্রথম সেঞ্চুরিয়ান। আসলে আমাদের ব্যাটিং এর শুরুতে ওদের বোলারদের লাইন লেন্থ অনেক ভালো ছিল, তাই দেখে শুনে খেলার চেষ্টা করেছি। পরে অবশ্য হাত খুলে খেলার পর ম্যাচটা আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে। আর এই টুর্নামেন্ট খেলতে আসার আগে আমি আমাদের কোচ হাতুর সিংহে কথা দিয়েছিলাম এবার তাকে আমি একটি সেঞ্চুরি উপহার দেব। কথা রাখতে পেরে আসলেই ভালো লাগছে। বাংলাদেশের ক্রিকেটার হিসেবেই নয়, প্রথম হিসেবে আরও রেকর্ডের জন্ম দিলেন এই ম্যাচে শেষ পর্যন্ত 103 রানে অপরাজিত থাকা তামিম। এবারে টি20 বিশ্ব আসরের প্রথম সেঞ্চুরিটাও যে করলেন চট্টগ্রামের এই গর্ব। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এদিকে ওয়ার্ল্ড টি20-র বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস। কার্টেল ওভারের ম্যাচে ডাচরা 12 রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ধর্মশালায় নিয়ম রক্ষার ম্যাচে টস হেরে নির্ধারিত 6 ওভারে 5 উইকেটে 59 রান করে ডাচরা। জবাবে 7 উইকেটে 47 রানে থামে আইরিশরা। ধর্মশালায় সকাল থেকেই ছিল গুড়ি গুড়ি বৃষ্টি, তবে টস হয় নির্ধারিত সময়ে। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। এরপরই প্রচন্ড বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে শঙ্কায় পড়ে ম্যাচটি। তবে সব শঙ্কার অবসান করে কার্টেল ওভারের ম্যাচে দুদল সুযোগ পায় 6 ওভার করে ব্যাট করার। প্রথমে ব্যাট করতে নেমে আইরিশ বোলার ডক্টরের বোলিং তোপে 33 রানে 3 উইকেট হারায় ডাচরা। শেষ পর্যন্ত পিটার বোডেনের অপরাজিত 14, মাইবুর্গের 27 রানের উপর ভর করে 59 রানের জয় পায় নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। স্কোর বোর্ডে 28 রান যোগ করতেই সাজঘরে ফিরে যান পোর্টারফিল্ড, কেভিন ওব্রায়েন ও স্টার্লিং। নিয়মিত উইকেট পতনের মিছিলে আইরিশরা ব্যর্থ হয় ম্যাচে ফিরতে। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ 15 রান করেন পল স্টার্লিং। ম্যাচ সেরা হন ডাচ পেসার পল ডান মিগারেন, তিনি নেন 4টি উইকেট। চেন্নাইয়ে বোলিং পরীক্ষা শেষে ধর্মশালায় বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন স্পিনার আরাফাত সানি। এ ব্যাপারে তিনি কথা না বললেও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন পরীক্ষা ইতিবাচক হয়েছে। অন্যদিকে আগস্টে বাংলাদেশ দলে ভারত সফরে ম্যাচ বাড়ানোর আভাস দিয়েছেন তিনি। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় ভারতের ধর্মশালা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ।
বল ডেলিভারির সময় কোনো 15 ডিগ্রি বেশি ভেঙে গেলে ক্রিকেটের আইনে তা অবৈধ। কোনো বোলারের বিপক্ষে এমন অভিযোগ উঠলে আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় ব্যর্থ হলে ওই বোলার নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। শনিবার চেন্নাইয়ের আইসিসির অনুমোদিত অমনি এক ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানি। তার ফলাফল জানা যাবে 7 দিনের মধ্যে। পরীক্ষা শেষে পরের দিনই সতীর্থদের সাথে ধর্মশালার টিম হোটেল প্যাভিলিয়নে যোগ দিয়েছেন তিনি। এর আগেও ঘরোয়া ক্রিকেটে একবার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিলেন আরাফাত সানি। তাই তিনি পরীক্ষায় পাশ করবেন কিনা এ নিয়ে অনেকের মাঝে আছে সংশয়। তবে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বলছেন ইতিবাচক ফলাফলই হবে। সে বলেছে ওখানকার লোকরা ওকে প্রচুর হেল্প করেছে, বলেছে ভালো মানে কোনো প্রবলেম নেই। বাট তারপরে যে একটু ভয় তো থাকেই, টেস্টের রিপোর্টের উপর ডিপেন্ড করছে, তো সেটার জন্য আসলে টেনশনও আছে। যেহেতু এই সময় মনে করেন যদি কোনো নেগেটিভ কিছু আসে তাহলে এটা তো মানে একটা ভালো খেলা অবস্থায়, একটা টিম ভালো খেলা অবস্থায় যদি এরকম ঘটনা ঘটে ডেফিনেটলি এটা একটা এফেক্ট করবে। 14 মার্চ চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাবেন আরেক পেসার তাসকিন আহমেদ। সানিরটা অনেকে মেনে নিলেও তাসকিনের বিরুদ্ধে প্রশ্ন ওঠার ব্যাপারটা মানতে পারছেন না আকরাম খান। ঘোর বিষয়ে মন খারাপ তাসকিনেরও। তবে দলের সবারই প্রেরণা পাচ্ছেন এই তরুণ তুর্কি। তাসকিনের ব্যাপারটা বেশি মানে আনএক্সপেক্টেড একটা হয়েছে আমাদের কাছে। এই সময়টা এরকম হওয়া উচিত হয়নি। মানে আপনার হয়তো আগে করতে পারতো বা পরে করতে পারতো। তবে যে সাসপেক্ট করেছে সেটা আমার মনে হয় না যে এটা পজিটিভ হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যদি এখান থেকে ওকে পার করিয়ে দেয়, তা আমার মনে হয় যে ও এখন যে পারফরমেন্স করছে এর চেয়েও ভালো পারফরমেন্স করবে। এদিকে 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই বছরের আগস্টে প্রথম ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সফরে বেশ কয়েকটি ওয়ানডে যোগ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টিমের কিন্তু ধরনের কোনো ট্যুর নাই, তো আমরা চেষ্টা করবো এই টিমটাকে খেলানো। কারণ আমি মনে করি যে আপনার অনেক প্লেয়ার আছে হয়তোবা ওরা ভালো লেভেলে খেললে হয়তোবা আরো ভালো পারফরমেন্স করতে পারবে ফিউচারে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। টি-20 বিশ্ব আসরে অংশ নিতে এখন কলকাতায় পাকিস্তান ক্রিকেট দল। সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে ভারতে পৌঁছেই অনুশীলনে নেমে পড়েছে ওয়াকার ইউনিসের দল। আর প্রথম দিনের অনুশীলন শেষে টি-20 বিশ্ব আসরে ভালো কিছু করার প্রত্যয় অধিনায়ক আফ্রিদির। আসলে ভেন্যু পরিবর্তন মাঠের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন পাকিস্তানের অধিনায়ক। সে সঙ্গে ক্রিকেটকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে অনুরোধ জানিয়েছেন আফ্রিদি। রাজনৈতিক নাটকীয়তার সাথে উগ্রপন্থীদের হুমকি। অবশেষে পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের লিখিত সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস নিয়ে টি-20 বিশ্ব আসরে অংশ নিতে এখন কলকাতায় পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। কিন্তু দুদেশের মধ্যে চলমান অস্থিরতা নাকি স্পর্শ করেনি আফ্রিদি মালিকদের। আমরা রাজনীতিবিদ নই, কূটনীতির সাথে খেলাধুলাকে না মেশানোই ভালো। ক্রিকেট সবসময় দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আমাদের পূর্ণ মনোযোগ ছিল অনুশীলন ও টি-20 বিশ্ব আসর ঘিরে। সব খেলোয়াড় বিশ্ব আসরে ভালো করার জন্য মুখিয়ে রয়েছে। তরুণরা নয়, প্রত্যাশার চাপ নিতে হবে অভিজ্ঞদের। আর ব্যাটিং অর্ডারে হয়তো নিজেকে আরো উপরে উঠিয়ে আনবো। সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স দেখে মুগ্ধ পাকিস্তানের অধিনায়ক। আর ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত অপরাজয় থাকার রেকর্ডটিও অব্যাহত রাখতে চায় আফ্রিদি। যে কোনো আসরে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ অসাধারণ খেলছে, তাই বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো কিছু করতে চাই, যা ভারতের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাস যোগাবে। ইডেন গার্ডেন্সে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও আইসিসি বিশ্ব আসরে ভারতের বিপক্ষে জয়টা এখনো অধরাই রয়ে গেছে। অধিনায়ক আফ্রিদি চলমান বিশ্ব আসরকে ঘিরে ভালো কিছু স্বপ্ন দেখলেও দলের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিকের কণ্ঠে ভিন্ন সুর। ছোট ফরম্যাটে এখনো পুরোপুরি মানিয়ে নিতে পারিনি আমরা। তরুণদের সাথে আমরাও শিখছি। এটি আমাদের জন্য দারুণ একটি সুযোগ আবারও বিশ্বকে চমকে দেওয়ার। 16 মার্চ সুপার 10 ম্যাচে পাকিস্তানের প্রথম প্রতিপক্ষ এ গ্রুপ চ্যাম্পিয়ন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফ্রিদিরা। শায়লা পারভিন, সময় সংবাদ। দেশের ক্রিকেটের খবর। দীর্ঘ 2 মাসের যাচাই বাছাই প্রক্রিয়া শেষে রবি ফাস্ট বোলার হান্ট থেকে বাছাই করা হলো সেরা 10 পেসার। সেরা লাইন লেন্থ, ভেরিয়েশন ও পেস, এই 3 বিভাগে 3 জনকে পুরস্কৃত করা হয়। 2 জন প্রতিবন্ধী পেসারকে পুরস্কৃত করার পাশাপাশি নির্বাচন করা হয়েছে সেরা নারী পেসার। আয়োজকদের পক্ষ থেকে নির্বাচিতদেরকে আর্থিক পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়। আর নির্বাচিত পেসারদেরকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানান বিসিবির কর্মকর্তারা।
2 মাস ধরে পুরো বাংলাদেশ জুড়ে চলেছে প্রতিযোগিতা। এবার চূড়ান্ত বাছাই। আগামী দিনের মাশরাফি, তাসকিন, রুবেলকে খুঁজে পাওয়ার এই মিশনে গুরুত্ব দেওয়া হয়েছে স্পিড, ভেরিয়েশন ও লাইন লেংথ, এই 3টি বিষয়কে। আর সে বাছাইয়ে তুলে আনা হলো সেরা 10 পেসার। যেখানে মোস্ট কনসিস্টেন্ট পেসারের পুরস্কার পেলেন কক্সবাজারের মুজিবুর রহমান, সেরা ভেরিয়েশনের জন্য সিলেটের সুলতান হোসেন। আর 139 কিলোমিটার গতিতে বল করে সেরা পেসার নির্বাচিত হন সিলেটের আরেক পেসার এবাদত হোসেন। 100 কিলোমিটার গতি তুলে মেয়েদের বিভাগে সেরার পুরস্কারটি পান গোপালগঞ্জের পেসার পূজা চক্রবর্তী। পাড়ি দিতে হবে আরো বহুদূর। আপাতত সেরা পেসারের খেতাব জিতলেও দেশের জার্সি গায়ে অবদান রাখতে চান জাতীয় দলে। আমার ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা, সবার একটা ইচ্ছা থাকে, তো আমারও আছে। এসপি টিমে ডাক পাওয়ার পরে ইনশাআল্লাহ ওইখানে ট্রেনিং করার পর আরো ভালো করব ইনশাআল্লাহ। প্র্যাকটিস করতে হবে আমার ভালো করে, ভালো উঠছে কিন্তু আরো বেশি করে ভালো করার চেষ্টা করতে হবে। আয়োজক রবির পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচিত 10 জনকে আর্থিক বৃত্তি প্রদান করা হবে। আর বিসিবির কর্তারা জানিয়েছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। প্রতি মাসে ওনাদের এডুকেশন এবং ডেভেলপমেন্টের জন্য 5,000 টাকা করে পাবেন, মোবাইল বিলও ফ্রি পাবেন 1,000 টাকা পর্যন্ত। বাট এটা হচ্ছে বেসিক। যারা আবার যখন ডিভিশনে খেলবে বা বিপিএল এ খেলবে এবং ন্যাশনাল টিমে খেলবে তখন কিন্তু এটা 5 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। এদের অনেকেই কিন্তু ফর্মাল ক্রিকেটিং অ্যাটমসফিয়ারে খেলেনি, কিন্তু তাদের যে প্রতিভা আছে আমি মনে করি যে তারা বাংলাদেশ দলে নিজেদের জায়গা কোনো না কোনো সময় করে নিতে পারবে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কোচ জানিয়েছেন নির্বাচিতদের নিয়ে আসার কথা। এবারে যারা সিলেক্টেড 23 জন, এর মধ্যে যারা 10 জন আসছে সবাই প্রতিভাবান। আমি আশা করি খুব তাড়াতাড়ি 2-4 জন ন্যাশনাল টিম এবং এইচপিতে ঢুকে যাবে। সারা দেশের 14,611 জন ফাস্ট বোলার থেকে 100 জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। সেখানে 2 ধাপের বাছাই প্রক্রিয়া শেষে সেরা 10 জনকে নির্বাচন করা হয়। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই তো সেদিন আলোচনার কেন্দ্রে ছিলেন মেহেদী হাসান মিরাজ। একমাত্র ক্রিকেটার হিসেবে অনূর্ধ্ব 19 পর্যায়ে অধিনায়কত্ব করেন 2টি বিশ্বকাপে। যে কোনো পর্যায়ের বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য এনে দেন, সাথে জিতে নেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার। অন্যদিকে তেমন তারকা খ্যাতি না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নিজের জাত চেনাচ্ছেন অলরাউন্ডার রাহাতুল ফেরদৌস জাভেদ। দুজনের লক্ষ্যটা বড় মঞ্চ, জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর স্বপ্ন হৃদয় জুড়ে। মেহেদী হাসান মিরাজ নামটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সদৃশ। মিরাজ যুগের আগে কখনোই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ নিয়ে হয়নি এমন মাতামাতি, আর সে মাতামাতির জবাবটাও দিলেন দারুণভাবে। দুর্ভাগ্যজনকভাবে সেমিতে ক্যারিবিয়ানদের কাছে হারলেও তৃতীয় হবার সৌভাগ্য অর্জন করেন মিরাজ বাহিনী, যা যে কোনো ফরম্যাটে বিশ্বকাপে বাংলাদেশের সেরা অর্জন। শুধু তাই নয়, বল ব্যাটে মাঠ মাতিয়ে জিতে নেন বিশ্বের সেরা যুব ক্রিকেটারের পুরস্কার। খুব স্বাভাবিকভাবেই তার পরবর্তী লক্ষ্যটা নিজের দক্ষতাকে সানিয়ে জাতীয় দলের হয়ে মাঠে নামা। সামনের দিনগুলিতে তিনিই হয়তো হয়ে উঠবেন পরবর্তী মাহমুদুল্লাহ নাসির। তবে হাতের খানিকটা ইনজুরি ভোগাচ্ছে এই যুবাকে, তাই নিজের ফিটনেস ঠিক রাখতে একাডেমি মাঠে ব্যস্ত মিরাজ। এই টিমটা যখন ন্যাশনাল টিমে খেলবে অবভিয়াসলি অনেক এস্টাবলিশড হয়ে খেলবে, কারণ এর ভিতরে অনেক ডোমেস্টিক ক্রিকেট আছে, এগুলা খুব ভালো পারফর্ম করে অনেক অপরচুনিটি থাকবে এখানে ভালো কিছু করার, এবং যখন ন্যাশনাল টিমে খেলবে তখন অনেক ডমিনেট করে খেলবে। আশা করি ইনশাআল্লাহ 3-4-5 বছরের ভিতরে তারা অনেক বড় ক্রিকেটার হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের অন্যতম সেরা নতুন মুখ রাহাতুল ফেরদৌস জাভেদ অলক কাপালি, রাজিন সালেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সিলেট বিভাগের ক্রিকেটকে তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ জাভেদ। ঘরোয়া পর্যায়ে ভালো খেলেই নির্বাচকদের নজরে আসতে চান তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে 14 ম্যাচে করেছেন 563 রান। বাঁহাতি ঘূর্ণি জাদুতে নিয়েছেন 43টি উইকেটও। কম্পিটিশন অনেক টাফ, এখন ফার্স্ট ক্লাসে অনেক সেঞ্চুরি হচ্ছে, অনেক 5 উইকেট হচ্ছে, এগুলো হচ্ছে। সো আমি নিজেকে ওইরকম ভাবে প্রিপেয়ার করতেছি যে আমিও হয়তো 2-1 বছরের মধ্যে যে এখন টপ লেভেল খেলতেছি, নেক্সট ইয়ার বিসিএল বা এনসিএল এ আমার টার্গেট থাকবে যে টপ স্কোরার বা টপ অলরাউন্ডারের খাতায় নাম লেখানো। রাহেন মাসুদ, সময় সংবাদ, ঢাকা। বাফুফের সভাপতি নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন তৈরি হলেও তা উড়িয়ে দিয়েছেন ফেডারেশনের সাবেক সহ সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। তবে মাঠে না নামলেও তরুণ এবং যোগ্য কোনো ব্যক্তিকে এই পদে দেখার আশা প্রকাশ করেন তিনি। একই সাথে বিতর্কের ঊর্ধ্বে গিয়ে ফুটবলের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান এই ক্রীড়া সংগঠক। ঘনিয়ে এসেছে বাফুফে নির্বাচন, জানিয়ে প্রস্তুতিটা চলছে বেশ জোরে সোরেই। লাখো টাকা খরচ করে সালাউদ্দিন প্যানেল যখন সমাবেশ করছে চট্টগ্রামে, তখন বসে নেই বাকিরাও। তবে ভেতরে ভেতরে মাঠ গোছানোর কাজ চললেও আসন্ন নির্বাচনে কে লড়ছেন বর্তমান সভাপতির বিপক্ষে তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।
ফুটবল পাড়ায় কানাঘোষা চলছে গেলবারের মতো এবারও নাকি সভাপতি পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন গোলাম রব্বানী হেলাল। অনেকে আবার চাইছেন এই রেসটা হোক দুই বন্ধু সালাউদ্দিন ও মঞ্জুর কাদেরের মধ্যে। এছাড়াও গুঞ্জন আছে বাফুফের সাবেক সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুকে নিয়েও। তবে নির্বাচন নিয়ে তিনি উত্তরটা দিলেন সোজা ব্যাটে। ফুটবল ফেডারেশনের নির্বাচনে আমার কোনো চিন্তা ভাবনা নাই। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের উপরে আছে অনেক জুনিয়র বসে, তো সেখানে তো এখানে প্রশ্নই আসে না। গেল 2 মেয়াদে ক্ষমতায় থাকলেও দৃশ্যত ফুটবলের কোনো উন্নয়ন ঘটাতে পারেননি কাজী সালাউদ্দিন। আর সে বিষয়টি বিবেচনা করেই পদের প্রতি লোভ ত্যাগ করে তরুণ কারো হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই ক্রীড়া সংগঠক। আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমি কতটা দিতে পেরেছি বা দিতে পারবো। ইউ হ্যাভ টু বি অনেস্ট টু ইয়োরসেলফ, টু বি ইয়োরসেলফ, তাহলে কিন্তু উত্তরটা চলে আসে। এখানে আমার মনে হয় না যে বিতর্ক থাকা উচিত। আমি চাই নতুন মুখ আসবে, যাদের অনেক এনার্জি আছে, যাদের বুদ্ধিমত্তা আছে, যাদের ভিশন আছে। একই সাথে সকল বিতর্কের ঊর্ধ্বে গিয়ে একত্রে কাজ করে ফুটবলকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এএফসি কাপে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে মালয়েশিয়ান ক্লাব সেরেঙ্গার এফএ। বেলা 12টার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় ক্লাবটি। আগামী 15 মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে সেলেঙ্গার। এর আগে এএফসি কাপে 2টি ম্যাচ খেলেছে সেলেঙ্গার এফএ। প্রথম ম্যাচে ফিলিপাইনের ক্লাব সেরেস এফসির বিপক্ষে ড্র করেছিল তারা। তবে পরের ম্যাচে সিঙ্গাপুরের ক্লাব টেম্পাইন রোভার্সের বিপক্ষে হেরে যায় সেলেঙ্গার। 2 ম্যাচে একটি হার ও একটি ড্র নিয়ে ই গ্রুপ থেকে টেবিলের 3 নম্বরে আছে মালয়েশিয়ান ক্লাবটি। আর সমান সংখ্যক ম্যাচে কোনো পয়েন্ট ছাড়াই শেখ জামাল আছে 4 নম্বরে। খেলার সময় আরো থাকছে 8 ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই। এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আর্সেনালের। ওয়াটফোর্ডের কাছে 2-1 গোলে হেরেছে গানাররা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবার দেশের হকি প্রসঙ্গ। দিবস ভিত্তিক টুর্নামেন্ট ছাড়া বছর জুড়ে নানা অঘটনের শিরোনাম বাংলাদেশের হকি। এক সময়ের অমিত সম্ভাবনাময় খেলা এখন দেয়ালে সাঁটানো পোস্টারে বাধা অতীত। সবশেষে দক্ষিণ এশিয়ান গেমসে অর্জন বলতে 3য় স্থান। আর বিভিন্ন আসরে হকি মাঠে আম্পায়ার নিয়ে বিতর্কের অবসান চাচ্ছেন খেলোয়াড়রা। এদিকে দলবদল হলেও এখনো মাঠে গড়ায়নি হকির ঘরোয়া লীগ। স্টেডিয়াম পাড়ায় গুঞ্জন 7 এপ্রিল মাঠে গড়াবে ক্লাব কাপ হকি। অপেক্ষার অবসান এখানে অনিঃশেষ। হচ্ছে করেও মাঠে গড়াচ্ছে না হকির ঘরোয়া লীগ। একসময়ের জৌলুস ভরা হকিতে এখন রাজ্যের বিষাদের ছায়া। ফেডারেশনের ধারাবাহিক ব্যর্থতায় ডুবতে বসেছে জুম্মান রুশায়ের উত্তরসূরিরা। কোনো উপায়ে পিছু ছাড়ছে না হকির ঝঞ্ঝাট। দলবদল নিয়ে খেলোয়াড়দের বিদ্রোহ, জাতীয় দলের ক্যাম্প বর্জন, কত কিছু। তবুও এই ঘরোয়া লীগ আয়োজনে আশায় বুক বাঁধছেন খেলোয়াড়রা। 2-1টা ক্লাব ছাড়া সবগুলো ক্লাবে এখন প্র্যাকটিস করছে। কারণ ক্লাবে টুর্নামেন্টের আগে যদি প্র্যাকটিসটা যদি না হয়, নিজেকে যদি ঝালাই করে নিতে না পারে, তাহলে কোনো টিমই একটা ভালো রেজাল্ট করতে পারবে না। ডেট পিছাইলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতো। এটা তবে দলবদল হয়ে গেছে যে ক্লাব কাপ 7 তারিখ থেকে এটা দিছে। ক্লাব কাপ যেহেতু শুরু হচ্ছে, তারপরে তো লিগ শুরু হবে। আশা করি ওই টাইমে শুরু হবে লিগ। আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের অভাবই এসএ গেমসে ব্যর্থতার জন্য দায়ী অকপটে জানালেন খেলোয়াড়রা। প্রস্তুতি ম্যাচ খেলতে পারতাম, তাহলে হয়তো আমাদের রেজাল্ট যেতে ভালো ব্যাটার হতো আর কি। তো আমরা প্রস্তুতি ম্যাচ খেলার সেই সুযোগটা পাইনি। আমাদের সামনে অক্টোবরে একটা টুর্নামেন্ট আছে শুনছি, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ওটাতে যদি আমরা পার্টিসিপেট করতে পারি, তাহলে হয়তো ওয়ার্ল্ড লিগ রাউন্ড 2-তে বাংলাদেশ হোস্ট আছে। তো ওটাতে আমরা আশা করি আরো ভালো খেলবো, একটা ভালো রেজাল্ট হবে বাংলাদেশ হকির জন্য। দেশের গন্ডি পেরিয়ে জার্মানি ওমান লিগ খেলেছেন রাসেল মাহমুদ জিমির দাপুটে খেলায় মুগ্ধ হয়েছেন হকি পরাশক্তির দেশের মানুষ। অথচ রুচির অবলম্বন এই হকির জন্যই দেশের মাটিতে হয়েছিলেন নিষিদ্ধ। হকিতে আসবে সুদিন, এমন ঝলমলে আলোর দিকে তাকিয়ে সবাই। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। এসএ গেমসে পদক জয়ীদের সম্বর্ধনা দেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। একই সঙ্গে 22 মার্চ বিকেলে হোটেল সোনারগাঁওতে মাবিয়া শিলাদের হাতে তুলে দেওয়া হবে ঘোষিত অর্থ। আজকে আমরা মূলত বসেছিলাম যে গত এসএ গেমসের আমাদের রেজাল্টের উপরে এবং কি পারফর্ম করেছি, কেন খারাপ হয়েছে, কেন ভালো হয়েছে, সমস্ত নিয়ে একটা আমরা আলোচনা করেছি। যারা এবারে রেজাল্ট ভালো করেছে তাদেরকে আমাদের নীতিমালা অনুযায়ী পুরস্কার বিতরণ করব। সেটা হচ্ছে আগামী 22 মার্চ বিকাল 3:30টার সময় সোনারগাঁও হোটেলে। দেশের বাইরের ফুটবল। 8 ম্যাচ হাতে রেখে ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই। ট্রয়েসকে 9-0 গোলে উড়িয়ে দিয়ে টানা 4র্থবারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো পিএসজি। অন্যদিকে এফএ কাপের শিরোপা হাতছাড়া হলো ইংলিশ জায়ান্ট আর্সেনালের। ওয়াটফোর্ডের কাছে 2-1 গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল গানাররা।
গোলের নেশায় মত্ত এক দানবের সামনে যেন অসহায় আত্মসমর্পণ পয়েন্ট টেবিলের তলানির দলটির। ট্রয়েসের জালে গুনে গুনে 9 গোল দিল প্যারিস সেন্ট জার্মেই। টানা 4 লিগ শিরোপা জয়ের পাশাপাশি ষষ্ঠবারের মতো ঘরোয়া লিগের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল লরা ব্লার শিষ্যরা। ম্যাচের প্রথম 19 মিনিটেই কাভানি, পাস্তর ও র্যাবিওটের নৈপুণ্যে ট্রয়েসের জালে 3 গোল দেয় পিএসজি। এরপর দ্বিতীয়ার্ধে 46, 52 ও 55 মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি ফ্রেঞ্চ লিগে 100 গোলের মাইলফলক স্পর্শ করেন সুইডিশ সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচ। 59 মিনিটে স্বাগতিকদের আত্মঘাতী গোলের পর 75 মিনিটে লোসেমি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের ট্রয়েসের বিপক্ষে পেনাল্টি সুযোগ পায় পিএসজি। আর সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন উরুগুইয়ান তারকা কাভানি। এরপর শেষের দিকে ইব্রা নিজের চতুর্থ আর দলের হয়ে 9ম গোল করলে দাপুটে জয়ের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে 25 পয়েন্ট এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত হয় পিএসজির। অন্যদিকে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়াটফোর্ডকে এগিয়ে নেন অডিয়ন। এর 13 মিনিট পর গুয়েদিউরার গোলে লিডটা দ্বিগুণ করে অতিথিরা। তবে শেষ দিকে ওয়েলবেক আর্সেনালের হয়ে একটি গোল শোধ করলেও তার স্বাগতিক সমর্থকদের জয়ের উল্লাসে মাতাতে যথেষ্ট হয়নি। তাই ইংলিশ জায়ান্ট আর্সেনালকে বধ করে এফএ কাপের সেমিতে ওঠার আনন্দে মাতে ওয়াটফোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে রোমেরো লুকাকুর জোড়া গোলে চেলসিকে 2-0 গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে এভারটন। অন্যদিকে লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে জয়ে শিরোপার রেসে টিকে রইল অ্যাটলেটিকো মাদ্রিদ। 29 ম্যাচ শেষে 67 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ 75 পয়েন্ট। পিএসজির কাছে হেরে কদিন আগেই শেষ হয়েছে চেলসির চ্যাম্পিয়ন্স লিগের এবারের যাত্রা। তাই চলতি মৌসুমে ব্লুজদের একমাত্র ট্রফি জয়ের সুযোগ ছিল এফএ কাপ। কোয়ার্টার ফাইনালে আসরে 7 বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এভারটন, যে দলটি এবার বরাবরই নিজেদের মাঠে ভালো খেলে থাকে। এদিনও হয়নি তার ব্যতিক্রম। ম্যাচের শুরু থেকে চেলসিকে চেপে ধরে টফিসরা। অন্যদিকে গাস হিডিংকের দল কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পারায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে অবশ্য গোলের প্রথম সুযোগ বাদে আবারও গুডিসন পার্ক গ্যারেথ ব্যারিকে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়েগো কস্তা। এর 3 মিনিট পর একই পথ দেখেন ব্যারিও। তবে গুডিসন পার্কে আর কোনো গোল না হওয়ায় 4 বছর পর এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করে এভারটন। অন্যদিকে লা লিগায় শিরোপার দিকে বার্সেলোনা এগিয়ে গেলেও দিয়েগো সিমিওনের শিষ্যরা পয়েন্ট ব্যবধানটা তাদের ধরাছোঁয়ার মধ্যেই রেখেছে। ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচের 18 মিনিটে তরুণ মিডফিল্ডার সাউলের গোলে লিড পায় রোজি ব্ল্যাঙ্কোসরা। খেলার 60 মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান মৌসুমের 23তম গোল করলে অ্যাটলেটিকোর লিড দ্বিগুণ হয়। আর খেলা শেষ হবার 7 মিনিট আগে অ্যাঞ্জেল করেয়ার করা গোলে 3-0 ব্যবধানের সহজ জয় পায় দিয়েগো সিমিওনের দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নিউক্যাসল ইউনাইটেডের অবস্থার উন্নতি করার ব্যাপারে আশাবাদী নবনিযুক্ত স্প্যানিশ কোচ রাফা বেনিতেজ। এই মৌসুমে নিউক্যাসল ইউনাইটেড আছে পয়েন্ট তালিকার তলানিতে। অবনমন অঞ্চলে আছে ম্যাকপাইরা। 24 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 19তম স্থানে আছে ইংলিশ ক্লাবটি। আর মাত্র 10 ম্যাচ হাতে রেখে স্টিভ ম্যাকলারেনের পরিবর্তে কোচ হিসেবে এসেছেন জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে চাকরিচ্যুত হওয়া রাফা বেনিতেজ। এর আগে প্রিমিয়ার লিগে লিভারপুলের দায়িত্বে ছিলেন বেনিতেজ, তাই তিনি আশাবাদী নিউক্যাসলের ম্যানেজার হিসেবে তাকে খুব একটা বেগ পেতে হবে না। এর আগে ভ্যালেন্সিয়া, ইন্টার মিলানের ম্যানেজার হিসেবে ছিলেন রাফা বেনিতেজ। লিভারপুলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা। টেনিসের খবর, ক্যালিফোর্নিয়া ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সুইস তারকা স্তানিস্লাস ওয়াব্রিঙ্কা। ব্রিটিশ অ্যান্ডি মারে, চেক প্রজাতন্ত্রের থমাস বার্ডিচ ও কানাডিয়ান মিলোস রাউনিক। এদের মধ্যে মারে, বার্ডিচ ও রাউনিক পেয়েছেন সরাসরি সেটে জয়। ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইউক্রেনের ইলিয়া মার্চেঙ্কোর বিপক্ষে কোর্টে নামেন আসরের তৃতীয় বাছাই ওয়ারিঙ্কা, যেখানে মাত্র 65 মিনিটে মার্চেঙ্কোকে 6-3, 6-2 গেমে হারিয়ে দাপটের সাথে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন এই সুইস তারকা। আরেক ম্যাচে সরাসরি সেটে জয় পেয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। স্প্যানিশ মার্সেল গ্রানোলাসের বিপক্ষে প্রথম সেটে 6-4 গেমে জয়ের পর দ্বিতীয় সেট গড়ায় টাই ব্রেকে। শেষ পর্যন্ত 7-6 গেমে সেট জিতে তৃতীয় রাউন্ডে ওঠেন বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা মারে। এদিকে সরাসরি সেটে জয় পেয়েছেন থমাস বার্ডিচও। আর্জেন্টাইন মার্টিন দেল পোর্তের বিপক্ষে 7-6, 6-2 গেমে সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে জয় পান আসরের ষষ্ঠ বাছাই থমাস বার্ডিচ।
গণমাধ্যমের কাছে দল নিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য ও অপব্যাখ্যা দেয় সদ্য বিদায়ী প্রধান নির্বাচক কপিলা উইজেগুনাওয়ার্দেনের উপর অভিযোগ এনেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ওয়ার্ল্ড টি-20 মেগা ইভেন্টের আগে উইজার এমন মন্তব্য লঙ্কান ক্রিকেট দলের ঐক্যের উপর বাজে প্রভাব ফেলছে এমন লিখিত বক্তব্য প্রকাশ করেছে এসএলসি। পাল্টা জবাব দিয়েছেন উইজার মতে রাজনীতির শিকার হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপে লঙ্কানদের বাজে পারফরমেন্সে অসন্তুষ্ট লঙ্কার ক্রীড়ামন্ত্রী দায়াশ্রী জয়াসেকারা। তাই আগের প্যানেলকে বরখাস্ত করে অরবিন্দ ডি সিলভাকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল গঠন করেছেন জয়াসেকারা। গুঞ্জন উঠেছে এসএলসির সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা উইজাকে বরখাস্ত করতে জয়াসেকারাকে ইন্ধন জুগিয়েছেন। উইজার বক্তব্যকে তদন্ত করতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Bangladesh win by 54 runs. টি-20 বিশ্ব আসরে সুপার 10-এ বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 54 রানের জয় মাশরাফিদের। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20-তে 7 রান করলেন তামিম ইকবাল। It's a full toss, gets it into the gap, and that's a magnificent innings. He absolutely is loving every moment of it, jumping up in the air. দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।